আদালত সত্যকে তুলে ধরার এক অনবদ্য রাস্তা। তবে সত্যকে ধামাচাপা দিয়ে দিনের পর দিন অন্যায় আর বেআইনিভাবে সত্যের লড়াইয়ে যেন মিথ্যার জয় হয়ে যাচ্ছে। তাই তো বেআইনি কাজের সাজা দিতে দেবতা কারুপ্পা নিজেই পৃথিবীতে পা রাখে। মিথ্যের বিরুদ্ধে সত্যের লড়াই নিয়ে কারুপ্পা মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গভীর রাত, জঙ্গলের মধ্যে কয়েকজন গুন্ডারা একজন বৃদ্ধ বয়স্ক লোককে প্রচুর মারধর করছে। লোকটি সামনে থাকা এক মন্দিরে গিয়ে বড় হামাম দিস্তার মাধ্যমে কিছু শুকনো লঙ্কা গুঁড়ো করে সেই লঙ্কা গুঁড়োগুলো সামনে থাকা দেবতার গায়ে স্পর্শ করে আর চিৎকার করে দেবতার নামে ডেকে ওঠে। সাথে সাথে মহাকাশ থেকে একটা উল্কাপিণ্ড পড়ে স্বয়ং দেবতা যেন ঘোড়ায় করে হাজির হয়ে যায়। বৃদ্ধ লোকটিকে সাহায্য করতে সে এগিয়ে এসেছে। দেবতা এক এক করে সেখানে থাকা সকলকে তার হাতিয়ারের সাহায্যে মেরে ফেলে। এসব স্বপ্ন দেখে একজন বৃদ্ধ লোকের ঘুম ভেঙে যায়। বাবাকে এমন হতভম্ব পরিস্থিতিতে দেখে মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? বাবা বলে, কিছু হয়নি তো। আচ্ছা, আজকে স্বর্ণের রেট কত দেখতো। মেয়েটি বলে, আমার ফোনে তো চার্জ নেই। বাবা একজন লোককে এই স্টেশনের নাম জিজ্ঞেস করে। আসলে তিনি যেখানে যাবেন সেখানে যেতে হলে এই স্টেশনে নেমেই তাকে সিএনজি ধরতে হবে। তাই বাবা মেয়েকে নিয়ে সিদ্ধান্ত নেয় স্টেশনে নেমে সিএনজি করে তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে। বাবা ব্যাগ নিয়ে বের হতে গেলে ব্যাগের ফিতাটা কোথাও একটা আটকে যায়। সেখানে এক দেবতার ছবি ছিল। বাবা বিষয়টা পাত্তা না দিয়ে ব্যাগের ফিতাটা ছাড়িয়ে আবারও রওনা করে। রাতের জন্য পুরো স্টেশন ফাঁকা পড়ে রয়েছে। সামনেই একজন অটো ড্রাইভারের সাথে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ভাড়া নিয়ে দুই পক্ষের দর কষাকষি শুরু হয়ে যায়। এরই মধ্যে দূর থেকে দুজন গুন্ডা সেদিকে আসতে শুরু করে, যা দেখে ভয় পেয়ে অটো ড্রাইভার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডা দুজন এসে বাবা মেয়ের ওপর আক্রমণ করে বসে। মেয়ের গলার লকেট আর তাদের কাছে থাকা ব্যাগটি গুন্ডারা জোর করে কেড়ে নিয়ে চলে যায়। বাবা চিৎকার করে তার ব্যাগটা ফেরত চায়, তবে তার কথা শোনার বা তাকে সাহায্য করার মতো কেউ সেখানে ছিল না। পরক্ষণেই বাবা মেয়ে মিলে চেন্নাই শহরের কাছাকাছি পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশ সব সত্যি ঘটনা খুলে বলতে বলে। পুলিশ ম্যাম মেয়েটিকে উদ্দেশ্য করে বলে বসে, ভয় পাবে না, ইনি কি সত্যিই তোমার বাবা, নাকি তোমাকে জোর করে এখানে এনে এসব বলতে বাধ্য করাচ্ছে? বাবা বলে ওঠে, আপনি কেমন ধরনের কথা বলছেন ম্যাম? ও তো আমারই মেয়ে। অফিসার এক ঝাড়ি দিয়ে বলে ওঠে, আমি ওকে জিজ্ঞেস করছি, আপনি আপনার মুখটা বন্ধ রাখুন। মেয়ে বলে, ম্যাম এভাবে আপনার কথাটা বলা ঠিক হচ্ছে না। আমরা এখানে আমাদের হারানো জিনিসের জন্য রিপোর্ট করতে এসেছি। আপনি তা না করে আমাদের অপমান করছেন। আমি কিন্তু ভিডিও করে আমার ইনস্টাগ্রামে পোস্ট করব। ম্যাম আবারও ঝাড়ি দিয়ে বলে, পোশাকের যে ছিঁড়ি আর নিজেরা যে কেয়ারলেস, সেই জন্যই তো আজকে আপনাদের সাথে এই ঘটনা ঘটলো। বাবা বলে, ম্যাডাম যে কোনো মূল্যেই হোক আমাদের ব্যাগটা খুঁজে দিন, ওর মধ্যে আমাদের মূল্যবান গহনা রয়েছে। অফিসার জিজ্ঞেস করে, কত গ্রামের স্বর্ণ? লোকটি বলে, গ্রাম নয়, প্রায় 60টি স্বর্ণের অলংকার রয়েছে। আসলে মেয়েটির লিভারের সমস্যা রয়েছে, তাই দিন দিন মেয়েটির পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে ডাক্তার জানায় খুব দ্রুত লিভার ট্রান্সফার করতে হবে। বাবা নিজের লিভার মেয়েকে দিতে ইচ্ছুক রয়েছে। লিভারের ব্যবস্থাপনা হয়ে গেলেও এটা ট্রান্সফারেন্ট করতে প্রায় 25 থেকে 30 লাখ টাকা খরচ হবে। এই অপারেশনটি চেন্নাই থেকে করাতে হবে। অপারেশনের আগে যদি বমির সাথে রক্ত কিংবা শরীরের যে কোনো অংশ থেকে রক্ত বের হয় তাহলে এই অপারেশন আরও রিস্কি হয়ে যাবে। যাই হোক, পরদিন গুন্ডাদের আটক করে সেই স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তবে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় এর মধ্যে কয়েকটি নেকলেস এবং চেনও মিসিং ছিল। সব মিলিয়ে প্রায় 15টি জিনিস মিসিং ছিল। কথা বললে একজন কনস্টেবল বলে ওঠে, স্যার মানুষ চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার করতে প্রায় 10 বছর সময়ও ব্যয় করে। আপনি যে আপনার স্বর্ণগুলো এত তাড়াতাড়ি পেয়েছেন এই ব্যাপারে শুকরিয়া আদায় করুন। এই মুহূর্তে ম্যাডাম এসে সব কাণ্ড দেখে বলে ওঠে, আপনার কি মনে হয় চোরেরা আপনার স্বর্ণ অলংকার নিয়ে যাবে, আবারও আপনাকে পাই টু পাই ফেরত দিয়ে যাবে? চুপচাপ সাইন করে এখান থেকে চলে যান। বাধ্য হয়ে আইনি পেপারে বাবা সাইন করে দেয়। এরপর নিজের স্বর্ণ গহনা ব্যাগে ভরতে গেলে কনস্টেবল বলে ওঠে, এই স্বর্ণগুলো আপনাকে এভাবে আমরা দিতে পারবো না। এগুলো পেতে হলে আপনাকে এখন আইনিভাবে কোর্টে একটা পিটিশন জমা দিতে হবে। এরপর সমস্ত প্রসেসিং শেষ হলেই আপনি এই গহনাগুলো নিয়ে যেতে পারবেন। বাবা বলে, সবকিছু খুঁজে পাওয়ার পরেও কেন আমাকে গহনাগুলো পেতে হলে কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে? কনস্টেবল বলে, এখন যদি আপনি এগুলো নিয়ে চলে যান, 2 দিন পর যদি আপনি আমাদের নামে নালিশ করেন যে আপনি আপনার গহনাগুলো ফেরত পাননি, তাহলে তো ঝামেলা আমাদেরই পোহাতে হবে। এটা একটা সাধারণ বিষয় স্যার। আমাদের নিজস্ব একজন লয়ার আছে যার কাছে গেলে আপনি খুব কম সময়ের মধ্যে এই গহনাগুলো ফেরত পেতে পারেন। এই বলেই বেবি কান্না নামের এক লয়ারের কার্ড ধরিয়ে দেয়।
অন্যদিকে আদালতের মধ্যে এক দম্পতি 2007 সালে এই 4 ব্যক্তির কাছে তাদের সম্পত্তি ইজারা দিয়েছিল। জিডি বিস্কুট ফ্যাক্টরি হিসেবে সেটা পরিচালিত হয়েছিল। তাদের ইজারার মেয়াদ শেষ হওয়ার অনেকদিন পরেও তারা এই প্রাঙ্গণটি দখল করে এখনো পরিচালনা অব্যাহত রেখেছে। এই ব্যাপারে কেস লড়তে থাকে প্রীতি নামের একজন লয়ার। প্রীতি এক এক করে বিরোধী দলের মুখ থেকে সকল সত্যি কথা বের করতে শুরু করে। এই মুহূর্তে জজ বিপরীত পক্ষ উকিল বেবি কান্নাকে কোনো ক্রস কোশ্চেন আছে কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করতে বলে। এই হচ্ছে বেবি কান্না। তিনি বলেন, আমি সমস্ত প্রমাণ লিখিত এগ্রিমেন্টে উল্লেখ করে দিয়েছি জজ। এগ্রিমেন্টের 5 নম্বর পৃষ্ঠায় প্রথম পয়েন্ট রয়েছে। জজ নোট খুলে 5 নম্বর পৃষ্ঠা পড়ে বলে ওঠে, ইন্টারেস্টিং পয়েন্ট, তবে শুধুমাত্র এটাই উপযুক্ত নয়। কেসের রায় তোমার পক্ষে হওয়ার জন্য আরো জোরালো প্রমাণ তোমাকে দিতে হবে। বেবি বলে, দয়া করে 7 নম্বর পৃষ্ঠা দেখুন স্যার। প্রীতি এগ্রিমেন্টের ডুপ্লিকেট ফাইল দেখে বলে, মাই লর্ড, প্রোফাইলে তো এমন কোনো গুরুতর তথ্য পাওয়াই যাচ্ছে না। জজ বলে, তোমার বলার সময় আসবে, আগে ওকে বলতে দাও। বেবি সাহেবের সমস্ত কথাবার্তা শুনে আদালত বিরোধী দলের পক্ষে রায় দিতে শুরু করে, যা দেখে প্রীতি রেগে বলে ওঠে, মাই লর্ড, তারা যে স্টেটমেন্ট দিয়েছে তাতে তাদের দিকে কোনো জোরালো প্রমাণ কিন্তু নেই। জজ প্রীতিকে বলে, তুমি কি বলতে চাচ্ছ আমার সিদ্ধান্ত ভুল? কোর্ট কি করে পরিচালনা করতে হবে সেই শিক্ষা কি আমি তোমার কাছ থেকে নেব? তুমি যদি আর একটা কথা বলো, আমি তোমাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করব। প্রীতি চুপ হয়ে যায়। বিরোধী পক্ষ আনন্দে উল্লাস করতে থাকে। বেবি এসে বলে, কলেজে তো সবসময় তুমি এগিয়ে থাকতে, তবে তোমাকে বুঝতে হবে এই আদালতে ইমোশন দিয়ে নয়, বরং একজন স্মার্ট লয়ারের মতো বুদ্ধি খাটিয়ে সবকিছু পরিচালনা করতে হয়। বোঝাই যাচ্ছে এখানে 2 নাম্বারই হয়েছে। প্রীতি বলে ওঠে, তোমার এত অহংকার, তবে মনে রেখো কোনো একদিন এই কোর্টের অবস্থান পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। তখন দেখা যাবে কে জিততে পারে আর কে হেরে যাবে। বেবি বলে, এটা আমার আদালত, যদি এখানে স্বয়ং ভগবানও আসে না তাও কোনো কিছুর পরিবর্তন করতে পারবে না। এই বলেই সে চলে যায়। ঠিক পরক্ষণেই এখানে বাবা মেয়ে হাজির হয়ে যায়। আদালতে প্রবেশ করার সময় একটা দমকা হাওয়া যেন বয়ে যায়। বাবা লক্ষ্য করে সামনে একটা মূর্তি রয়েছে। একজন মহিলা কান্নাজড়িত অবস্থায় হামানদিস্তার মাধ্যমে বেশ কিছু শুকনো লঙ্কা গুঁড়ো করছে। এটা দেখে যেন বাবার গত 2 রাত আগের স্বপ্নের কথা মনে পড়ে যায়। সেখানে এক সাধু বাবাকে এই মূর্তির ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইনি অনেক জাগ্রত দেবতা, তার কাছে কোনো ধনী গরিব নেই। এই আদালতে যারা এই দীর্ঘদিন ধরে কোনো সমাধান পাচ্ছে না, তারা এই দেবতার শরণাপন্ন হয়ে খুব দ্রুতই ফলাফল পেয়েছে। মন থেকে প্রার্থনা করলে আর মরিচের গুঁড়া দেবতার কাছে অর্পণ করলে দ্রুততার সাথে সকল ন্যায় পাওয়া যায়। যাই হোক, পরক্ষণে তারা আদালতে হাজির হয়ে যায়। উকিলের কর্মী বেবিকে বলে, প্রতি শুনানিতে আমরা 10,000 টাকা করে চার্জ করতে পারি, কি বলেন? বেবি চোখের ইশারায় হ্যাঁ বলে। সুকুমারের ফাইলটি আদালতে তোলা হয়, তবে দুর্ভাগ্যবশত আজকে সময় না থাকায় জর্জ পরবর্তী শুনানি 1 মাস পর দেওয়ার কথা বলে। বেবি তখন জর্জের কাছে আবেদন করে পরবর্তী শুনানি যেন খুব দ্রুত ফেলা হয়, কারণ সুকুমারের শরীর খুব একটা ভালো নেই। এ কথা শুনে চলতি মাসেরই একটা ডেট ফিক্সড করা হয়। সুকুমারের মেয়ে বিনু উকিলের দিকে তাকালে বেবি তার উপর ভরসা রাখতে বলে। পরক্ষণেই উকিলের পেট ভারী করতে একটি ক্যান্টিনে নিয়ে যাওয়া হয়। ক্যান্টিনে উকিলরা একের পর এক অর্ডার করতেই থাকে, এমনকি বাসায় নেওয়ার জন্য ক্যান্টিন কর্তৃপক্ষকে অর্ডার দেওয়া হয়। আসলে আজকের উইলের টাকা তো সবটাই সুকুমার সাহেবকে হ্যান্ডেল করতে হবে। বাবা সরল মনে জিজ্ঞেস করে, কেস তো আজকে ক্লোজ হওয়ার কথা ছিল। বেবির সহকর্মী বলে ওঠে, আমাদের তরফ থেকে সবকিছু রেডি ছিল, কথা ছিল স্টেশনের পুলিশদের সাথে কথা বলবো, কিন্তু তারা তো আসলো না। আসলে অতীতে ইচ্ছাকৃতভাবে থানার পুলিশদের ঘুষ দিয়ে শুনানিতে উপস্থিত থাকতে মানা করে দেয়া হয়েছিল, যাতে করে কেসটা অনেকটা লং টাইম চলতে পারে আর কি। কথায় কথায় বাবা বলে, বেশ কিছু গহনা মিসিং হওয়া সত্ত্বেও 45টি গহনা পাওয়ার পর ভেবেছিলাম বিষয়টা এখানেই শেষ করে দেব, তবে যখন ঘটনা কোর্ট পর্যন্ত এসেছে তাহলে বাকি গহনাগুলোর তদন্ত একটু করে দেখবেন স্যার। বেবি বলে, এ বিষয়ে তো আরো আগে আপনার আমাকে ইনফর্ম করা উচিত ছিল। এই বলেই যেই থানায় এফআইআর করা হয়েছে সেই থানায় ফোন করে এ ব্যাপারে জিজ্ঞেস করে। ম্যাডাম বলে, এফআইআর লিখিত দেওয়ার পর এ ব্যাপারে আমি আর কোনো এক্সপ্লেন করতে পারবো না। উকিল বলে, এফআইআরে তো 15টি জিনিসের কথা উল্লেখ নেই। এবার ম্যাডাম রেগে বলে ওঠে, এত খোঁজ খবর নেয়ার তুই কে? এখানে এসে তারপর না হয় কথা বলিস। ব্যাস এই কথাটাই উকিলের আত্মসম্মানে লেগে যায়। সে সোজা তার কর্মীদের ফোন করে এই ব্যাপারে একটু টাচ দিয়ে দেয়। সাথে সাথেই ওই থানার সামনে মিছিল পড়ে যায়। মিডিয়ার লোকরা উল্টাপাল্টা নানা ধরনের কথা বলতে শুরু করে। এদিকে এতক্ষণে উকিল সাহেবও হাজির হয়ে গিয়েছে। ইন্সপেক্টর মিনা জিজ্ঞেস করে, আপনি কি চাচ্ছেন সোজাসুজি বলুন তো। বেবি বলে, আপনি 60টি গহনা উদ্ধার করেছেন, তবে সকলের সামনে বলেছেন 45টি গহনা উদ্ধার করেছেন। চারিদিকেই আমার লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কুমার আন্না, দ্রুত সেই 15টি গহনা বের করে নিয়ে আসো তো।
বোঝাই যাচ্ছে বেবি কোথায় কি আছে এ ব্যাপারে ভালো করেই খোঁজ খবর রেখেছে। বাধ্য হয়ে বাকি গহনাগুলো ফেরত দেওয়া হয়, সাথে বিষয়টা সামাল দেওয়ার জন্য তাকে বেশ কিছু টাকাও দেওয়া হয়। উকিল সাহেব বাইরে বেরিয়ে গহনাগুলো নিজের পকেটে ঢুকিয়ে সুকুমারকে বলে ওই ছেলেরা ইতিমধ্যেই ওটা বিক্রি করে দিয়েছে, কিন্তু কমিশনারের কার্যালয় থেকে তাকে বারবার ফোন করা হয়েছিল। যেহেতু সে সোনা উদ্ধার করতে পারেনি, তাই সে একটি আপোষের প্রস্তাব দিয়েছে। সে আমার কাছে মিনতি করে বলে দয়া করে এটা নিন এবং কোনোভাবে এর একটা ব্যবস্থা করুন। এখন একজন সৎ আইনজীবী হিসেবে আমার এই টাকায় হাত দেওয়ার কথা না, তবে এতে যদি আমার ক্লায়েন্টের ভালো হয় তাহলে এটা তো আমি মেনে নিতেই পারি। বাধ্য হয়ে বাবা হ্যাঁ বলে। ব্যাস, এখানেও চালাকি করে উকিল স্বর্ণ এবং টাকা দুটোই পেয়ে যায়। দিনগুলো এভাবেই চলতে থাকে, একের পর এক কোর্টের শুনানি পড়তেই থাকে। দিন দিন এত খরচ করতে করতে যেন বাবা মেয়েও নিঃস্ব হয়ে যাচ্ছে। প্রতিদিন যেমন শুনানির তারিখ পড়ছে, ঠিক তেমনি উকিলদের খাওয়া দাওয়ার চাহিদা যেন দিন দিন বেড়েই চলেছে। বাবা মেয়ে এদের ডিমান্ড পূরণ করতে করতে আজ ক্লান্ত হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে মেয়েটা আরও অসুস্থ হয়ে যাচ্ছে। একদিন রাতে বাবা মেয়েকে বলে বেবি স্যার বলেছে কালকেই আমরা আমাদের স্বর্ণটা পেয়ে যাব। স্বর্ণ হাতে পাওয়ার সাথে সাথে তোকে নিয়ে সোজা হসপিটালে চলে যাব, এরপর সার্জারি করাবো। তুই জানিস চেন্নাই শহরে মোহনলাল এবং দুলকার সালমানের বাড়ি রয়েছে, আমরা না হয় এরপরে দেখতে যাব। আসলে বাবা মেয়ের মন খারাপ দেখে মনটা ভালো করার জন্য এই ধরনের কথা বলতে থাকে। মেয়েটা রেগে এক পর্যায়ে বলে ওঠে আমরা কখনোই আমাদের গহনা ফেরত পাবো না। তারা আমাদের সাথে একটা স্ক্যামিং শুরু করেছে, কারণ তারা যদি আমাদের স্বর্ণ ফিরিয়ে দেয় তাহলে তো তারা আমাদের কাছ থেকে আর টাকা নিতে পারবে না। এসব বাদ দাও, চলো আমরা বাড়ি ফিরে যাই। আমি তোমাকে এভাবে আর দেখতে পারছি না বাবা। মেয়েটা কান্না করতে শুরু করে। বাবা বলে কান্না করে নে, যত খুশি কান্না কর, কারণ আমি জানি কালকে আমার গহনাগুলো আমি ফেরত পাবো। এরপর তোকে নিয়ে সোজা হসপিটালে যাব। পরদিন সকালে যথারীতি শুনানি শুরু হয়ে যায়। আজকে বৃষ্টির কারণে লোক সংখ্যা অনেক কম হয়েছে, তাই আরামসে না চাইতেও বেবি বাধ্য হয়ে সুকুমারের ব্যাপারে আদালতে রায় পেশ করতে থাকে। এক পর্যায়ে বহু কাঙ্ক্ষিত সময় এসে যায়। স্বর্ণ গহনাগুলো যেই না ফেরতের উদ্দেশ্যে জজের কাছে হ্যান্ডওভার করা হয়, ঠিক সেই মুহূর্তে জজের কর্মী এসে কিছু একটা কানে কানে বলে। ব্যাস, জজ সেখানেই আজকে শুনানি স্থগিত করে পরবর্তী একটা ডেট দিয়ে সেই স্থান থেকে চলে যেতে যায়। বাবা চিৎকার করে বলে ওঠে স্যার, আমার গহনাগুলো আমার হাতে তুলে দিয়ে যান। আপনি শেষ পর্যায়ে এসে আমাকে আমার প্রাপ্য জিনিসটা না দিয়েই কেন চলে যাচ্ছেন? কোর্টে এমন সিন ক্রিয়েট করার জন্য বাইরে বেরোলে বেবির সঙ্গীরা তাকে নানা ধরনের কথা শোনাতে শুরু করে। বেবি এসেও তার সাথে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে বেবি নিজেকে কন্ট্রোল করতে না পেরে মুরব্বির গায়ে হাত তুলে ফেলে। বেবি বলে আজ আপনার জন্য বিচারক আমাকে তার কক্ষে ডেকে নিয়ে কড়া ভাষায় তিরস্কার করেছে। আমিও দেখব আপনি কার সাহায্য নিয়ে এই আদালতে আপনার গহনাগুলো উদ্ধার করেন। এ কথায় সমস্ত আশার আলো নিভে যায়। চাচা আদালতের এক কর্নারে বসে থাকে। এই মুহূর্তে তার পাশে একজন এসে আদালতে ঘটতে থাকা বিভিন্ন অন্যায়ের ব্যাপারে বলতে থাকে। এক পর্যায়ে অনেক কথা বোঝানোর পর লোকটি সেই স্থান থেকে চলে যায়। চাচার সামনেই সেই মূর্তিটি দেখতে পায়। তার অতীতের সবকিছু মনে করতে শুরু করে। এরপর এক মনে দেবতার কাছে প্রার্থনা করে হামানদিস্তার সাহায্যে মরিচগুলো গুঁড়ো করে ফেলে। পরবর্তীতে গুঁড়ো লঙ্কাগুলো দেবতার গায়ে লাগিয়ে দেয় আর হাত জোর করে কান্না করতে করতে নিজের মনের ইচ্ছাও বলতে থাকে। সেদিন রাতের বেলা বেবি সাহেব মুভির শুরুতে সেই দম্পতিকে হারিয়ে দেওয়া কেসটার ব্যাপারে পার্টিতে খুব মজা মাস্তি করছিল। আচমকা সেই স্থানে একটা জ্বলন্ত অস্ত্র চলে আসে। চোখের পলকে সেখানে বিদ্যুৎ চলে যায়। সকলে এই ব্যাপারটা ভালো করে দেখতে টর্চ লাইট হাতে নেয়। তবে অজানা কোনো শক্তি তাদের উপর এক এক করে আক্রমণ করে। চোখের সামনেই যেন দেবতা এসে তাদেরকে জ্বলন্ত শিকল দিয়ে আঘাত করতে শুরু করেছে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে যেন মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। এমন পরিস্থিতি দেখে মাতাল বেবি বলে ওঠে কোন খেলোয়াড় রে তুই? হিরো নিজের নাম কারুপ্পু বলে। নাম শুনে বেবি ব্যঙ্গ করতে থাকলে হিরো এক ঝলক তাকে পরকালের এক ভয়ঙ্কর দুনিয়া দেখায়। উকিল এমন ভয়ানক পরিস্থিতি দেখে বাস্তব দুনিয়ার কারুপ্পুর কাছে ক্ষমা চেয়ে বলেন আমি এমন কি করেছি যে আপনি আমার শরণাপন্ন হলেন? হিরো কল্পনার মাধ্যমে তার পাপের বিষয়টা দেখায়। বেবি এসব দেখে কান্না করে বলে আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন, আমাকে আর একটা সুযোগ দিন, আমি কালকের মধ্যেই সব ঠিক করে দেব। কারুপ্পু বলে গত কয়েক মাসে যা ঠিক করতে পারিসনি। বেবি তখন নিজের অন্যায়ের কথা স্বীকার করে। আসলে সে এতদিন প্রতিটা স্তরে ঘুষ দিয়ে এই কেসটা আরো অব্যাহত রেখেছে। এ কথা শুনে রেগে কারুপ্পু তাকে একের পর এক অন্যায়ের শাস্তি দিতে থাকে। বেবি এক পর্যায়ে বলে তুমি ন্যায় বিচারের ঈশ্বর, তুমি কিভাবে ন্যায় বিচারকে ব্যর্থ হতে দিতে পারো? আমাদের আদালত ঠিক সেইভাবেই কাজ করে যেভাবে আমি আপনাকে বলেছি। আপনি এসে দেখুন আমাদের আদালতে, যদি আপনি ন্যায়ভাবে ওই মেয়েকে সকল গহনা ফিরিয়ে দিতে পারেন তাহলে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। এমন চ্যালেঞ্জ শুনে কারুপ্পাও রাজি হয়ে যায়। পরদিন বাবা মেয়ে মিলে নতুন এক উকিলের কাছে যায়। সে সমস্ত কাহিনী শুনে কেস শুরু করার আগে বিল পে করতে বলে। মেয়ে বলে ওঠে সবাই একই রকম, এদের কাউকে আমার বিশ্বাস হয় না। এই মুহূর্তে কারুপ্পা উকিল রূপে তাদের কাছে হাজির হয়ে বলে
আমার উপর বিশ্বাস করতে পারবেন তো? বাবা মেয়ে দুজনেই খুব বিশ্বাসের সহিত কারুপ্পার পেছনে এগিয়ে যেতে থাকে। সামনেই বেবি চলে আসে। কারুপ্পাকে দেখে তার অতীতের কথা মনে পড়ে যায়, অর্থাৎ গতকাল রাতের ঘটনা সবটাই বেবির মনে রয়েছে। যাই হোক, কোর্টে পিটিশন জমা দেওয়ার ক্ষেত্রে এত ভিড়াভিড় দেখে কারুপ্পা অনেকটা হতভম্ব হয়ে যায়। তখন একজন মহিলা এসে বলে, দেখে মনে হচ্ছে তুমি এই সেক্টরে নতুন, চলো আমার সাথে, আমি জমা দিয়ে দিচ্ছি। এই বলে ভিড়াভিড় ঠেলে মহিলাটি তার আর কারুপ্পার পিটিশন জমা করে দেয়। জমা দেওয়ার পর দেখা যায় সুকুমারের নামে কারুপ্পা সহ আরও 4 জন উকিলের পিটিশন জমা দেওয়া হয়েছে। তবে কোর্টের নিয়ম অনুযায়ী একাধিক পিটিশন জমা দেওয়া হলে সেই কেসের শুনানি করা হয় না, যে কোনো 3 জন ব্যক্তিকে সরে যেতে হবে। আদালত নিজের ব্রেক টাইম নেয়। এই সব কিছু আবার প্রীতিও ফলো করছিল। বাইরে একজন মহিলা তার উকিলকে বলেন, এতদিন পর্যন্ত আপনি আমার কেসটাকে নিয়ে ঘোরাচ্ছেন, এখন পর্যন্ত একটা সিঙ্গেল শুনানিও আমার কেসের জন্য হয়নি। যত প্রমাণ দিয়েছি তা আপনি আদালতের দরবারে পেশ করেননি। আপনি আমার ফাইল ফেরত দিন, আমি অন্য লয়ার দেখে নেব। বর্তমান লয়ার বলে, আপনার কি মনে হয় আপনি অন্য উকিলের কাছে গেলেই জিতে যাবেন? এটি একটি যৌন নিপীড়নের মামলা, তাও কিনা মিনিস্টারের বিরুদ্ধে। আপনার বিপরীতে কে আছে জানেন? বেবি কান্না, যার বিপক্ষে যা মানে হচ্ছে আপোষ করে নেওয়া, আর না হলে নিজেকে শেষ করে নেওয়া। মহিলাটার উকিল এখানে কিছু হোল দিয়ে যাবে, সাথে সাথেই তার গাড়িতে একটা ব্লাস্ট হয়ে যায়। এই মুহূর্তে বেবি এসে তাদের সকলকে হুমকি দেয়, হয় এই কেসটা তুলে ফেলতে হবে, আর না হয় নিজেদের ধ্বংস দেখতে হবে। এমন পরিস্থিতি দেখে অন্য উকিল ভয়ে সেই স্থান থেকে চলে যায়। মহিলাটি বলে, এখানে 1000 জন উকিল রয়েছে, একজন গেলে আরো 100 জন পাওয়া যাবে। বেবি মহিলাটির ফাইল মাটিতে ফেলে দিয়ে বলে, এখানে অনেক উকিল থাকলেও যদি কেউ আপনার কেস নিতে রাজি হয়ে যায়, তাহলে তার সাথে লড়াইটা না হয় আমি আদালতেই করব। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সেই ফাইলে কেউ হাত পর্যন্ত দেওয়ার সাহস পায় না। দূর থেকে কারুপ্পাই সবকিছুই দেখতে থাকে। প্রীতি তখন তার কাছে এসে বলে, আদালতে এমনটা চলতেই থাকে, আসলে এরা একে অপরের সাথে জড়িত রয়েছে। কারুপ্পা প্রীতিকে সাথে নিয়ে সুকুমারের কেসের ব্যাপারে পিটিশন জমা দেওয়া ব্যক্তিগুলোর কাছে চলে যায়। তাদেরকে খুব ভদ্র ভাষায় পিটিশনগুলো উইথড্র করে নেওয়ার অনুরোধ করে, তবে তারা একথা শুনতে চায় না। রেগে কারুপ্পা টেবিলের ওপর একবারই মারতেই নিমেষে যেন সময় থমকে যায়, সবকিছু হাওয়ায় ভাসছে। চোখের কল্পনায় প্রীতি কারুপ্পার আসল রূপ যেন দেখতে পায়। কারুপ্পা এক তুড়ি মেরে প্রীতিকে বর্তমানে নিয়ে আসে, আর অন্য উকিলদের কাছ থেকে পিটিশন নিয়ে ছিঁড়ে ফেলতে বলে। প্রীতি খুশি মনে কারুপ্পার বলা কাজটা করে ফেলে। বাইরে থেকে পুরো ঘটনা বেবি দেখে ফেলে। কারুপ্পা বাইরে আসলে বেবি বলে, এভাবে তো একজন মানুষ আর সৃষ্টিকর্তার মধ্যে লড়াই হতে পারে না। তুমি তোমার ঐশ্বরিক শক্তি আর ক্ষমতা প্রয়োগ করলে তো অনায়াসে জিতে যাবে। তুমি আমাকে কথা দাও, এরপরে তুমি আর তোমার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করবে না। কারুপ্পাও তার কথায় রাজি হয়ে যায়। রাতের বেলা সকলেই এক ট্রেনে উঠে পড়ে। বেবির লোকেরাও সেই ট্রেনে উঠে পড়ে। কারুপ্পাকে নানা ধরনের বাজে কথা বলতে শুরু করে, যাতে করে সে রেগে যায় আর ধুমধাম সেখানে থাকা সকলকে মারতে শুরু করে। তবে পরক্ষণে দেখা যায় এই সব কিছু প্রীতি ম্যাডামের কল্পনা ছিল। শত বাজে কথা বলার পরেও বিনু কারুপ্পাকে শান্ত হয়ে থাকার জন্য হাত চেপে ধরে, তাই এখানে কারুপ্পা মারামারি করে না। বিনু আসলে এই বিষয়টা নিয়ে পুরোপুরি ভেঙে পড়েছে। সে গহনা ফেরতের আশা ছেড়েই দিয়েছে। তবে হতাশাগ্রস্ত বিনুকে মনে সাহস রেখে সামনে এগিয়ে চলার কথা বলে প্রীতি। প্রীতি আরো বলে, হয়তোবা খুব শীঘ্রই খুব ভালো ফলাফল পেতে যাচ্ছ তুমি। বিনু বলে, ওই দিন থানায় চুরি করা ছেলেদের কথা শুনে বুঝতে পেরেছিলাম সম্পূর্ণ গহনা তারা ফেরত দিয়েছিল, কিন্তু তারপরও আমাদের কিছু করারই ছিল না। গহনার কেসের পরবর্তী শুনানিতে কারুপ্পা এক এক করে সমস্ত প্রমাণ হাজির করতে থাকে। কথা শেষ করে গহনা ফেরত চান। তবে বিচারক এবার মুশকিলে পড়ে যায়, কারণ সেও তো এই কেসের রায় বারবার ঘুরাচ্ছে। এখন কি বলে ডেট আরো পেছনে ফেলবে এ ব্যাপারে সে বুঝে উঠতে পারে না। এক পর্যায়ে বিচারক মেয়েটির পোশাকের শালীনতা নিয়ে আজে বাজে মন্তব্য শুরু করে। কেন সে হাতাকাটা জামা পরেছে এই নিয়ে খুব বাজে ধরনের কথা শোনাতে থাকে। অতিরিক্ত বাজে কথা শুনতে না পেরে বিনু এর প্রতিবাদ করে ওঠে। ব্যাস, ঝামেলা বাঁধানোর এই একটা রাস্তা তো পেয়েই গেল। বিচারকের কথার উপর তর্ক করার জন্য বিচারক তাকে অবমাননার দায়ে 1 দিনের জেল খাটানোর নির্দেশ দেয়। জেলে থাকা অবস্থায় সারাদিনের ঘটে যাওয়া সমস্ত পরিস্থিতি কল্পনা করতে করতে বিনু আরো অসুস্থ হয়ে পড়ে। হুট করেই যেন জ্ঞানহারা হয়ে পড়ে যায়। জেলের ভেতর তার রক্তবমি শুরু হয়ে যায়। কারুপ্পা সামনেই ছিল। এমন পরিস্থিতি দেখে সে ঘাবড়ে যায়। দ্রুত নিজের কোলে করে মেয়েটিকে নিয়ে হসপিটালে চলে যায়। ডাক্তার চিকিৎসা শুরু করে, তবে তার ব্লিডিং এর জন্য অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। লিভার প্রায় 90% ড্যামেজ হয়ে গিয়েছে। বিনু যে কোনো সময় কোমায় চলে যেতে পারে। বাবা নানা দিকে টাকার ব্যবস্থাপনার চেষ্টা করে, তবে এই মুহূর্তে কোথাও টাকার ব্যবস্থাপনা হয় না। প্রীতির কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আপাতত চিকিৎসা শুরু করে দেয়া হয়। এরপর তারা দুজনে মিলে জজের বাড়িতে চলে যায় আর সমস্ত ঘটনা খুলে বলে।
তার কাছে রিকোয়েস্ট করে যেন কাস্টম বিভাগে কথা বলেই আজকে এই গহনাগুলো হাতে পাওয়ার ব্যবস্থা করে দেয়। তবে জজ এই কথায় পাত্তা না দিয়ে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। পরের দিন সকালবেলা গত রাতের এই কাহিনী করার জন্য কারুপ্পাকে অনেক কথা শোনায় জজ সাহেব। জজ এক পর্যায়ে বলে ফেলে, আদালতের সকলের সামনে তোমাকে এই বিষয়টার জন্য ক্ষমা চাইতে হবে, তা না হলে এই কেস আমি হোল্ড করে রাখবো। বাধ্য হয়ে মুরব্বীর ভালোর জন্য কারুপ্পা জজের সামনে ক্ষমা চায়। জজ এবার খুশি মনে বাবাকে তার গহনাগুলো ফেরত দিয়ে দেয়। বাবা অত্যন্ত খুশি হয়ে যান। গহনাগুলো নিয়ে দ্রুত বেরিয়ে যেতে গেলে ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে। নিমিষেই বাবার মুখটা মলিন হয়ে যায়, হাত থেকে ফোনটা পড়ে যায়। আমরা বুঝতে পারি তার মেয়েটি মারা গিয়েছে। শোকে ও ক্ষোভে বাবা গহনাগুলো আদালতের মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলে ওঠে, এই গহনাগুলো আমার মেয়ের প্রাণ বাঁচাতে পারলো না, এগুলো দিয়ে এখন আমি কি করব। বাবা মনের কষ্টে আদালত ও আইনজীবীদের অভিশাপ দিয়ে চলে যায়। বেবি কান্নান তখন কারুপ্পাকে উপহাস করে বলে, তুমি ভগবান হয়েও ন্যায়ের পথে চলে একটা মেয়ের প্রাণ বাঁচাতে পারলে না, আর আমি অন্যায়ের পথে হলেও কাজ উদ্ধার করে দিতাম। আমাদের চ্যালেঞ্জ কিন্তু শেষ। তবে দিন শেষে সৃষ্টিকর্তার ধারণা নয়, বরং আদালতের লড়াই কিন্তু জিতে গিয়েছে। এই বলেই বেবি কান্না সেই স্থান থেকে চলে যায়। রাতের বেলা এইসব বিষয় নিয়ে কারুপ্পা চিন্তা করছিল। তখন আবারও সেই নির্যাতিত মহিলাটি উকিলদের কাছে হাত জোর করে সেই ফাইল দিতে বলে। আসলে মহিলাটি ইতিমধ্যে সমস্ত প্রমাণ আর নিজের কাছে সঞ্চয় করা টাকাগুলো উকিলদের পিছনে শেষ করে ফেলেছে। উকিল সাহেব আবারও ফাইলটি মাটিতে ফেলে বলে ওঠে, এখানে থাকা একজন লয়ারও যদি তোমার ফাইলটা স্পর্শ করে তাহলে আমি তোমার কেসটা ড্রপ করে দেব। যথারীতি সময় যাওয়ার পরেও এমন সাহস কারো হয় না। মেয়েটি হাঁটু গেড়ে বসে কান্না করতে শুরু করে। কারুপ্পা এবার সিদ্ধান্ত নেয় সে আর কোনোভাবেই চুপ থাকবে না। তিনি ওই নির্যাতিত নারীর কেসের দায়িত্ব নিতে সামনে এগিয়ে আসে। ফাইলটি তুলে নিতে দেখে গুন্ডারা তার উপর আক্রমণ করতে চায়। কারুপ্পা এবার তাদের ইচ্ছা মতো ধোলাই করে। অন্যদিকে প্রীতি দেবতাকে স্বপ্নে দেখে। প্রীতি বলে, যদি কেউ আদালতে মিথ্যে কথা নাই বলতে পারতো তাহলে কখনো কোনো কেস এতদিন ঘুরপাক খেত না। এসব স্বপ্ন দেখে প্রীতির ঘুম ভেঙে যায়। তার টেবিলে একটা নতুন ফাইল দেখে। আসলে এটা নির্যাতিত মহিলার ফাইল ছিল। পরদিন সকালে সেই মহিলাটি প্রীতির চেম্বারে চলে আসে। সে অতীতের ঘটনা বলতে শুরু করে। যখন পান্ডিয়ান ল মিনিস্টার ছিল তখন সে তার পার্সোনাল সেক্রেটারি ছিল। সবসময় মিনিস্টারের ব্যবহার কেমন যেন তার মনে হতো। তবে বাবার বয়সী হওয়াতে এই বিষয়টা সে খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু একদিন তার সাথে সেই দুর্ঘটনাটা ঘটেই যায়। এবার পুলিশের কাছে গেলেও কোনো লাভ হয় না। প্রীতি তাকে মনের সাহস রেখে আগামীতে এমন অসুস্থ সমাজের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্ত থাকতে বলে। পরদিন দুই পক্ষের লড়াই শুরু হয়ে যায় আদালতে। এ পর্যায়ে জানা যায় নির্যাতিত মেয়েটির নাম হচ্ছে কানমণি। আদালতের সামনে প্রীতি সমস্ত প্রমাণ সহকারে তার বক্তব্য পেশ করে। এবার বেবির পালা। সে মিথ্যে দোষারোপ আদালতের কাছে পেশ করে বক্তব্য শুরু করতেই যাবে, ঠিক তখন ম্যাজিক্যাল ভাবে অনবরত সে এই কেসের সকল সত্য ঘটনা খুলে বলতে শুরু করে। আসলে কারুপ্পা আদালতে তার ঐশ্বরিক শক্তির একটা মায়াজাল প্রয়োগ করেছিল, যার ফলে আদালতের ভেতর কেউ মিথ্যে কথা বলতে পারছিল না। মুখ খুললেই স্বয়ংক্রিয়ভাবে সত্যি কথা বেরিয়ে আসতো। বেবি কান্নান যখনই এমএলএর পক্ষে মিথ্যে বলতে যায় ঠিক তখনই তার মুখ দিয়ে এমএলএর সমস্ত অপরাধের কথা বেরিয়ে আসতে শুরু করে। বিচারকদের তারা এই কেসের জন্য কি পরিমাণ ঘুষ দিয়েছে এ ব্যাপারেও বলে ফেলে। এক পর্যায়ে তো আদালতের অন্যান্য আইনজীবীও বিচারকদের সব পাপের কথা বেবি কান্না পাগলের মতো চিৎকার করে বলতে থাকে। এই সব কিছুই মিডিয়ার লোকেরা নিজেদের খাতায় আর ক্যামেরায় ক্যাপচার করছিল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে বিচারক নিজের সম্মান বাঁচাতে বেবি কান্নাকে আদালত থেকে বের করে দেয়। এবার বুক ফুলিয়ে বেবি কান্নার সামনে কারুপ্পা হাজির হয়ে চ্যালেঞ্জ করা কথাগুলোর পাল্টা জবাব দিয়ে দেয়। মিডিয়ার মাঝে এই সত্যি প্রমাণ হয়ে যাওয়ার কারণে বর্তমানে জজের অবস্থাও বেহাল হয়ে গিয়েছে। এদিকে সকলের জীবনের 12টা বাজিয়ে এনারা দুজনে আরামসে বসে চা কফি পান করছে। কারুপ্পা যেই এরিয়ায় অবস্থান করছিল সেখানে ধীরে ধীরে অন্যায় কমতে থাকে। ফলে এক পর্যায়ে এখানে এক সপ্তাহে কোনো কেস ফাইলই হয়নি। এমন পরিস্থিতি দেখে আদালতের অসৎ ব্যক্তিরা প্ল্যানিং করে কারুপ্পাকে মারতে যায়। তবে উল্টো কারুপ্পা তাদের চরম ধোলাই করে পাঠিয়ে দেয়। অন্যদিকে বেবি কান্নাকে খুন করার জন্য লরি চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করানোর পরিকল্পনা করেন জজ সাহেব। অ্যাক্সিডেন্ট হওয়ার পর বেবি কান্না এই বিষয়টা বুঝে ফেলে আর সোজা জজের কাছে গিয়ে বলে, এটা আপনি কি করতে যাচ্ছিলেন। যাই হোক, নিজেদের মধ্যে মনোমালিন্য শেষ হলে দুই শয়তান মিলে এবার কারুপ্পার উপর হামলা করতে চায়। যদিও এই ব্যাপারে আগে থেকে বেবি কান্না জানতো না। আক্রমণ করার সাথে সাথে কারুপ্পার চোখের সামনে এমন রুদ্রকাণ্ড ঘটায় যা দেখে জজ বাড়ি ফিরে যেন বেহুশ হয়ে যাচ্ছিল। এবার বেবি জজকে কারুপ্পার আসল দ্রব্যশক্তির ঘটনাটি খুলে বলে। তবে এতে জজ বিশ্বাস করে না, তিনি এখান থেকে চলে যেতে চায়। বেবি বলে, আপনি এই স্থান থেকে যাওয়ার আগে আমার ছোট্ট একটা উপকার করবেন। পরদিন দেখা যায় সমস্ত
আইনজীবীরা একত্রিত হয়েছে। আসলে আদালতের ভবনটি 150 বছরের পুরনো। সকল আইনজীবীদের দাবি তাদের আদালতের ভবনটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই আদালতকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য তারা সকলে মিলে মিছিল শুরু করেছে। আসলে গতকাল রাতেই বেবি জজকে খুন করে ফেলেছিল। এরপর তাকে পাথর চাপা দিয়ে মেরে সেই ভবনের তলে রেখে দেয়। পরিস্থিতি এমন দেখে আদালতে পুরো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। দেবতা কারুপ্পা স্বামীর শক্তির একটি সীমাবদ্ধতা ছিল। তিনি আদালতের সীমাবদ্ধতার স্থানেই তার অলৌকিক শক্তি কাজে লাগাতে পারত। বেবি কান্না এই দুর্বলতা ধরে ফেলে। নতুন সীমানায় আসার পর দেবতার অলৌকিক শক্তি চলে যায়। তবে এরপরেও আইনজীবীদের মনে কারুপ্পার নামে একটা ভয় ঢুকে গিয়েছিল। যে মিথ্যা বলবে তাকেই কারুপ্পা শাস্তি দেবে। এমএলএর কেসের নতুন বিচারক যখন রায় দিতে যান, তখন বেবি কান্নাও তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রীতি ওই বিচারককে কারুপ্পার একটা ইঙ্গিত বা ছবি দেখাতেই বিচারক ভয়ে কেঁপে ওঠে এবং এমএলএকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দান করে। নিজের তৈরি করা সাম্রাজ্য এভাবে ধ্বংস হতে দেখে বেবি কান্না যেন পাগল প্রায় হয়ে যাচ্ছিল। সে তার গুন্ডাদের নিয়ে বিচারক ও অন্যান্য আইনজীবীদের হত্যা করতে তেড়ে আসে। ঠিক তখন স্বয়ং দেবতা কারুপ্পা তাদের সামনে ভয়ঙ্কর রূপে আগমন ঘটায়। এখনো বেবির কোনো পরিবর্তন না দেখে এক পর্যায়ে কারুপ্পা তার বিশাল তলোয়ার দিয়ে বেবি কান্নার মাথা দুটুকরো করে ফেলে। এরপর তিনি সকলের উদ্দেশ্য করে বলে, আদালতে যেই মিথ্যে মামলা লড়বে বা ঘুষ নেবে তার অবস্থাও এমন হবে। বেবি কান্নানের মৃত্যুর পর সেই আদালতে দুর্নীতি ও মিথ্যা বলা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সবাই ন্যায়ভাবে বিচার কাজ পরিচালনা করতে শুরু করে। সবকিছু শান্তিমতো চলতে শুরু করে। তবে আমরা দেখতে পাই বেবি কান্নার শেষ এখানেই হয় না। তিনি আবারও নতুনভাবে রাজ্যের আইনসভায় যেন পুনর্জন্ম হয়ে দুর্নীতি শুরু করেছে। তবে যেখানে শয়তান থাকে সেখানে তো দেবতাও চলে আসবে। তাই নিমিষের মধ্যে শয়তানকে শেষ করতে কারুপ্পাও সেই আইনি রাজ্যসভায় চলে আসে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।